5-এর 1 আমরা কিভাবে করব? স্পর্শকের মোটি বলে দিয়েছে dy বাই dx ইকুয়ালস টু কত বলছে 3y প্লাস 2x প্লাস 4 ডিভাইডেড বাই কত বলছে 4x প্লাস 6y 4x এর ওখান থেকে 2 কমন নিয়ে নেব না, তাহলে নিচেরটা হয়ে যাচ্ছে 3y প্লাস 2x প্লাস কত আছে 5 ইজি ওকে। এবার 3y প্লাস 2x কে z ধরব, 3y প্লাস 2x কে z ধরব, ঠিক পার্ট ডি এর কনসেপ্ট। তো ক্যালকুলেশন করার পরে যেটা আসছে এই পাশে dz dx হবে, আচ্ছা কত এসে একটু বলো আমাকে, আমি ক্যালকুলেশন করে এইটুকু তো করে নিতেই পারি। বল দিশা 2z প্লাস 5 নাকি, আর নিচে 7z প্লাস 22 কি রে 2z প্লাস 5 বাই 7z, 2z প্লাস 5 এর উপরে না নিচে, ঠিক আছে না, তো এটা উল্টো আসার কথা না, 7z প্লাস 22 বাই 2z প্লাস 5 আমি রাইট সাইডে রাখা অবস্থায় বলছি। এইবার ক্রস গুণ করার পর এটা আসবে, এরকম এবার ক্রস গুণ করলে এটা আসবে 2z প্লাস 5 বাই 7z প্লাস 22 ইনটু dz ইকুয়ালস টু dx। খেয়াল করো এবার আসবে ঠিক আছে। তো এবার আমরা ইন্টিগ্রেট করব, তো এইটা ইন্টিগ্রেট কিভাবে করব, এটাকে যদি আলাদা আলাদা করে দিস কখনোই ইন্টিগ্রেট করতে পারবি, কখনোই করতে পারবি না, তা না হয়তো কেটে যেতে পারবে। এই সময় কি করতে বলেছিলাম আমি, বারবার একটা কথা বলছি যে লব আর হরের পাওয়ার যদি সেম থাকে কি করব, হ্যাঁ উপরেরটাকে নিচের মতো করে সাজাবো, পাওয়ার 1 আছে না উপরে নিচে দুই জায়গাতে, তাহলে উপরে কি আছে 2z আছে, কিন্তু উপরেরটাকে কার মতো বানাতে হবে নিচের মতো, তাহলে কত বানাতে হবে 7z, 7 আনতে গেলে এখানে কি করতে হবে, প্রথমে এই 2টাকে সরাতে হবে, 2 কমন নিয়ে নিলাম আর 7 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এখানে কত চলে আসবে 7z প্লাস এখানে কত আসবে বলতো 35/2 ইজ ইট, আচ্ছা নিচে কত আছে 7z প্লাস 22 ইকুয়ালস টু কত x প্লাস c। আচ্ছা এরপর এখানে কত আছে নিচে প্লাস 22, তাহলে এখানে কত করব 7z প্লাস 22, তাহলে আমরা কি লিখব 2/7 7z প্লাস 22 প্লাস 35/2 মাইনাস 22 ইজ ইট, একই না তাহলে একটা 22 যোগ করলাম আর একটা 22 বিয়োগ করলাম, বল এরপরে কি লিখবো, কত লিখবো এটা বাই এটা, তাহলে কত হচ্ছে 2/7, এটা বাই এটা করলে শুধু dz হবে প্লাস, আচ্ছা এখানে কত হচ্ছে অলরেডি 2/7 আছে, এখানে কত হচ্ছে 35 মাইনাস 44 কত হয় মাইনাস 9/2 বাই কত হচ্ছে 7z প্লাস 20 dz ইকুয়ালস টু x প্লাস। এবার হবে অঙ্কটা, বল অ্যানসারটা কি হবে, এটা 2/7 এটা কত হবে z, আচ্ছা এখানে 2 কাটলো মাইনাস 9/7 কত হবে, এটা এর ইন্টিগ্রেশন log 7z প্লাস 22 তারপরে ডিভাইডেড বাই 7, তখনই একটা যে সহগ থাকবে সেটা দিয়ে আমরা ভাগ করব, log 7z প্লাস 22/7 ইকুয়ালস টু x প্লাস, এটা যেটার ভ্যালু বসিয়ে দিই, বসানোর পরে আর যা যা আছে 0, -1 বিন্দু এগুলো করা যাবে, ওকে।
7 1,0 বিন্দুগামী যে বক্র 7 কাদের হয়েছে বুঝলে আর কার হয়েছে 7 8 কার না 8 টাকা 1 plus y square dx minus x dy equals to 0 তো এইটাকে যদি আমরা রাইট সাইডে লিখি হচ্ছে এইটা আছে তাহলে এখান থেকে লিখতে পাচ্ছি dx by x equals to y dy by 1 plus y square is it both side ইন্টিগ্রেট করব হরের ডেরিভেটিভ আকারে উপর দেখা যাব হরের ডেরিভেটিভ কত হচ্ছে 2y তাহলে আমরা কি করব হাফ n এর 2 তাহলে কত হচ্ছে log x log 1 plus y square plus log c তাইলে log c টাকে এই পাশে রাখতে পারিস প্লাস log c এই পাশে রাখা যেতে পারে কোনো অসুবিধা নেই তাহলে তাতে কি হচ্ছে 1 plus y square equals to cx হচ্ছে বেশ এবার কি বলেছে অঙ্কটা এটা হাফ আছে তাহলে হাফটা থাকা ধরুন কি হচ্ছে এটা রুট ওভার 1 প্লাস y স্কয়ার হয়ে যাচ্ছে তাই না তাহলে বোথ সাইড স্কয়ার করে দে তাহলে 1 প্লাস y স্কয়ার ইকুয়ালস টু c স্কয়ার x স্কয়ার এটা হচ্ছে 1 প্লাস y স্কয়ার ইকুয়ালস টু c স্কয়ার x স্কয়ার তো এবার কোন বিন্দুগামী বলেছে 1 0 বসিয়ে দে তাহলে c এর মান কত হচ্ছে এখানে 1 আর এখানে 0 বসালে স্কয়ার 1 c এর ভ্যালু 1 ঠিক আছে c এর ভ্যালু দুটোই হতে পারে প্লাস আর মাইনাস তাহলে কোনটা বসালে হচ্ছে একটু দেখে নে তাহলে তো 1 plus y square equal to x square তাহলে আসছে হলো এটা দিয়ে চলে আসছে তাহলে x square minus y square equal to 1 ঠিক আছে তাহলে ক্লাস 1 দিয়ে হয়ে যাচ্ছে তো এটা ক্লাস মাইনাস এর লগে রাখতে তাহলে ক্লাস মাইনাস এর মানে কি আছে না ওখানেও তো মড আছে মড তোলার সময় আছে এই তো log cx আছে লগটা রেখে দিলে লগটা আছে লগটা নিয়ে বসে করে দিই 2y হবে দাও প্লাস log তাহলে একই তো ব্যাপার প্লাস মাইনাস আছে কেন প্লাস মাইনাস আছে কেন প্লাস মাইনাস হবে না হবে log c স্কয়ার এর কি ভ্যালুটা বের করব আপনি জানেন log c স্কয়ার এর কি তুই log রেখে দিস তাই হ্যাঁ 2 গুণ করলে এখানে log c স্কয়ার হ্যাঁ log c স্কয়ার এর ভ্যালু কি আছে log c স্কয়ার 0 c স্কয়ার কত e টু দি পাওয়ার মানে 1 তাহলে c এর ভ্যালু প্লাস মাইনাস 1 আসছে না আমি c এর ভ্যালুটা বার করতে না log c স্কয়ারটাই লিখে দিই আমাকে বল c এর ভ্যালু প্লাস মাইনাস 1 হবে c এর ভ্যালুটা প্লাস মাইনাস 1 তো এখানে দুটোই পসিবিলিটি আছে দুটোই কার হতে পারে
এখন ওরা পার্টিকুলার একটা কার্ড যেটা প্রুভ করতে দিয়েছে তো আমরা সেটা দেখা পসিবিলিটি দুটো আছে। আমি সেই বক্তব্য যে এখানে সি এর ভ্যালু দুটো আছে, তাহলে একটা +1 তো একটা কার্ড হতে পারে, -1 তো একটা কার্ড হতে পারে। এমনকি এইটাকে যদি ডেরিভেটিভ করিস, খেয়াল করতে হবে, এটা যদি ডেরিভেটিভ করিস তাহলে ওই অ্যান্সার হয়, যদি +x থেকে করিস তাহলে এই অ্যান্সার। এখানে দুটোই পসিবল। তারপরে কি আছে? আর কি আটকাচ্ছে এর মাঝখানে? আর কিছু আটকাচ্ছে? হয়েছে 21 না একদম শেষ অঙ্ক? 21 দেখছি, 21-এর আগে 15 বলবো। 15-এর আগে কারো কিছু আর আটকাচ্ছে? 15 15-এ দেখ বলছে কণাটির ত্বরণ বলেছে 2x - 3/2 আর তোর বেগ চেঞ্জ, তাহলে ত্বরণটা কি দিয়ে দিয়েছে? ত্বরণটা দিয়েছে x দিয়ে, আর তোর চেয়েছে কি v। তাহলে আমরা কি লাগাবো? ত্বরণের কোন ইকুয়েশনটা লাগাবো? বল বল ধরে বল। dx/dt ত্বরণ হয়, dt/dx, dv/, হ্যাঁ এটা ত্বরণ হয়, কিন্তু এখানে কি t দিয়ে কিছু আছে? তাহলে কি লাগাবো? v dv/dx, v dv/dx। আমরা ত্বরণকে আমার এটা দিয়ে লিখি, আরেকটা কি দিয়ে লিখি? এটা লিখি। আমি কি বলছি যে অঙ্কটা কি দিয়ে দিয়েছে সেটা দেখি, আর কি চেয়েছে সেটা দেখি। অঙ্কটা দিয়েছে x দিয়ে, আর চেয়েছে v দিয়ে, বেগ চেয়েছে। তাহলে আমাদের কি এই দুটো দিয়ে কোন এক্সপ্রেশনটা আছে সেটা দেখতে হবে, বুঝতে পারছো? তো এইটা কখন লিখতাম? যদি কি দিয়ে কোন এক্সপ্রেশন থাকে, তাহলে কি হচ্ছে v dv/dx ইকুয়ালস টু কত? 2x - 3/2। এটা লজিকটা বোঝা গেছে? দেখ একটা পার্টিকুলার অঙ্কটা সলভ করা কিন্তু আমাদের সবসময় টার্গেট না, মূল লজিকটা বুঝে নিবি যাতে যে কোনো অঙ্ককে সলভ করতে পারে। কোনটা কোন লজিকে কেন হচ্ছে সেইটা বোঝাটা বেশি জরুরি। কোনো একটা অঙ্ক সলভ করাটা শুধুমাত্র জরুরি সেটা বিষয় না, এই লজিকটা ক্লিয়ার করতে কখন আমরা কোনটাকে নেব, যদি যে কোনো অঙ্ক সলভ করতে পারি। এবার তো ওকে নর্মাল ক্যালকুলেশন। এবার কি বলছিস? 21 16 জীবাণু নিয়ে কোনো একটি গবেষণায় দেখা যায় যে যে কোনো সময় জীবাণুর সংখ্যা যে হারে বৃদ্ধি পায় তা ওই সময় জীবাণুর সংখ্যার ঘনমূলের সমানুপাতিক। 3 ঘন্টায় জীবাণুর সংখ্যা 8 গুণ হয়, কত সময় ওই সংখ্যা 64 গুণ হবে? উদাহরণটা দেখে বোঝা যায়নি? হ্যাঁ, কি করেছিস? উদাহরণটা কি দেখেছিস সবাই?
আমার খেয়াল দেবো। এই তো জীবাণু নিয়ে একটি গবেষণা। এখানে dx বাই dt-টা কি হয়েছে উদাহরণের অঙ্কে? উদাহরণে dx বাই dt-টা দেখ হয়েছে k root x। কেন লিখেছে? এখানে কি বলেছে? জীবাণুর সংখ্যার বর্গমূলের সমানুপাতিক। আচ্ছা, তাহলে এখানে কি লিখবো? এখানে কত বলেছে? ঘনমূল বলেছে, তাই তো? ঘন বলেছে, ঘনমূল বলেছে। তাহলে খুব সহজভাবে কি লিখবো এখানে? x টু দি পাওয়ার 1/3। এটা কাদের হয়েছে এই অঙ্কটা? ঘনমূলের সমানুপাতিক। তাহলে আমরা লিখতে পারি কি, যে জীবাণু যে হারে কমছে সেটা জীবাণুর সংখ্যার ঘনমূল, মানে x টু দি পাওয়ার 1/3 তার সঙ্গে কে। তো এবার দেখ কি করছি আমরা, উদাহরণটা দেখে আগে একটু বুঝে নি, তাহলে খুব সহজে করতে পারি। উদাহরণটা খোলা আছে তো সবার? করছি আটকাচ্ছে, দেখছি ওভারঅল ডিসকাশনটা করেছি। কোশ্চেনটা দেখ কি বলছে এবার। কোশ্চেনে উদাহরণ 11 বা যাদের যে উদাহরণে আসবে দেখে নিবি। যদি 5 ঘন্টা সময়ে জীবাণুর সংখ্যা 16 গুণ হয়। আচ্ছা, 16 গুণ হবে মানে কি? মানে কোনো একটা পার্টিকুলার সংখ্যা 16 গুণ হবে। তো আমরা এরকম ধরতে পারি যে স্টার্টিং পিরিয়ডে জীবাণুর সংখ্যা ছিল এই পরিমাণ, এই 5 ঘন্টা যাচ্ছে, এখানে টাইম আছে 5 আওয়ার্স, এই এন এর কত গুণ হয়ে গেল? 16 গুণ। ঠিক আছে, তাহলে যখন দেখ এই যে পার্টটা আছে এটা যখন আমরা ইন্টিগ্রেট করব, তাহলে আমরা অ্যাকচুয়ালি কি করব? dx তার নিচে x টু দি পাওয়ার 1/3 হবে, আর এখানে কি হবে? k dt। যদি উদাহরণের অঙ্কে এখানে x টু দি পাওয়ার হাফ আছে, যাই হোক আলটিমেটলি এই ইন্টিগ্রেশনটা কত থেকে কতর মধ্যে হবে? n থেকে 16 এ। আর টাইম কত? 0 থেকে 5। ঠিক আছে, টাইমটা হলো 0 থেকে 5। দেখ উদাহরণটা দেখ। এবার দেখ এইটা করে কি করলো, কে এর ভ্যালুটা বের করে নিল। এই কেটা আমাদের কিন্তু একটা আননোন ভ্যালু, তো এইটা করে কি করলো, কে এর ভ্যালুটা বের করে নিল। খেয়াল কর, কে এর ভ্যালু কত এসছে? 6/5 রুটের। এবার কি জানতে চাইছে যে কত সময়ে এটা 49 গুণ হবে। তা আমরা ধরে নিই যে t1 টাইম, এখান থেকে এই টাইমটা হলো t1 টাইম, বা t টাইম ক্যাপিটাল টি লিখতে পারি, t1 ই লিখতে হবে, তার কোনো মানে ক্যাপিটাল টি টাইম। কত হবে? n থেকে কত গুণ হবে? 49। একই জিনিসেরই ইন্টিগ্রেশন করবো, n থেকে 49 এর একই জিনিসেরই ইন্টিগ্রেশন করবো x টু দি পাওয়ার হাফ। আর এখানে কি লিখবো? k dt 0 টু কত? ক্যাপিটাল। তো এবারে আমাদের টার্গেটটা কি হবে? ক্যাপিটাল টি এর ভ্যালুটা বের করা। আর কি আমরা কে এর ভ্যালুটা পেয়ে গেছি অলরেডি, সেই কে এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে ক্যাপিটাল টি বের করবো। এই হলো মূল কাজ। তো ঠিক আছে, এবার তো দেখ কি হচ্ছে। ষোলো নম্বর অঙ্ক। তাহলে এটা কি লিখবো বল? এটা এরকম লিখবো, x টু দি পাওয়ার -1/3 dx ইকুয়ালস টু k dt। একই না? এটা কত থেকে কত গুণ হচ্ছে দেখ, 3 ঘন্টায় 8 গুণ হচ্ছে। তাহলে আমরা ধরে নিই প্রথম অবস্থায় n পরিমাণ ছিল, 3 ঘন্টা বাদে কত হয়ে যাবে? 8 গুণ, মানে এইটার প্রথম অবস্থা মানে কি টাইম কি 0, আর এখানে কত হয়ে যাবে 3। এখানে ব্র্যাকেটে লিখে দিবি যে ধরি প্রথম অবস্থায় জীবাণুর সংখ্যা n পরিমাণ হলে, ধরি প্রথম অবস্থায় জীবাণুর সংখ্যা n পরিমাণ হলে
3 ঘন্টা বাদে বা 3 ঘন্টা পরে জীবাণুর সংখ্যা হবে 8 এর পরিমাণ। 3 ঘন্টা পরে জীবাণুর সংখ্যা হবে 8 এর পরিমাণ। তাহলে এটা যদি আমরা ইন্টিগ্রেট করি কি হচ্ছে বলো, x টু দি পাওয়ার 2/3 একেবারে লিখলাম, আরো কনফিউশন থাকলে বলবি কিন্তু। 8n n থেকে 8n, আর এটা কত kt 0 to 3 বল কি দাঁড়াচ্ছে? এর মান কত হবে? আর এটা তো 3/2 হয়ে যাচ্ছে, আর এখানে কত হচ্ছে 8n টু দি পাওয়ার 2/3 মাইনাস n টু দি পাওয়ার 2/3। আচ্ছা, আর এটা কত হচ্ছে 3k নাকি? তাহলে k এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? k এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? হাফ 8 to the power 2/3 minus 1 into the power 2/3। তো 8 to the power 2/3 কে কত লিখতে পারি? 2 এর কিউব, হ্যাঁ আলটিমেটলি 2 স্কয়ার মানে 4 4 minus 1 3। তাহলে এটা কত হচ্ছে? একেবারে লিখতে পারি 3/2 into the power 2/3, একই না? k এর ভ্যালু পেয়ে গেলাম এটা 3/2 n টু দি পাওয়ার 2/3। জয়দীপ এই পর্যন্ত হয়েছে? তারপরে কি প্রবলেম? পরের পার্টে আমরা এবার কি লিখব? এবার ধরি t সময়ে, মানে ক্যাপিটাল T সময়ে জীবাণু সংখ্যা 64 গুণ হবে। ধরি ক্যাপিটাল T সময়ে জীবাণু সংখ্যা 64 গুণ হবে। ধরি ক্যাপিটাল T সময়ে জীবাণু সংখ্যা 64 গুণ হবে, অর্থাৎ 64n হবে। ঠিক আছে, এইটাকে 1 নম্বর দিয়ে রাখ, এইটা একদম স্টার্টিং কোয়েশ্চেনটাকে 1 নম্বর দিয়ে রেখে তো এবার লেখ। সুতরাং পুনরায় 1 নম্বর সমীকরণ থেকে পাই, সুতরাং পুনরায় 1 নম্বর সমীকরণ থেকে পাই কি পাই? কি পাইটা কি আমি এখানে লিখি, n থেকে 64n লিখবি, x টু দি পাওয়ার -1/3 dx, আর 0 থেকে কত হবে এটা? ক্যাপিটাল T, ক্যাপিটাল T এর মানটা বের করব। তাহলে কি দাঁড়াচ্ছে? x টু দি পাওয়ার 2/3 বাই 2/3 n টু 64n, আর এটা দেখো হচ্ছে ক্যাপিটাল k ইনটু ক্যাপিটাল। তাহলে আলটিমেটলি হচ্ছে 3/2 64n টু দি পাওয়ার 2/3 মাইনাস n টু দি পাওয়ার 2/3 ইকুয়ালস টু k এর ভ্যালু কত পেয়েছি? 3/2 n টু দি পাওয়ার 2/3 ইনটু t। k এর ভ্যালুটা আমরা বসিয়ে পাই, এটা লিখে দিতে পারি, k এর মান বসিয়ে পাই। তাহলে বোথ সাইড থেকে কি কি কাটছে? 3/2 3/2 n টু দি পাওয়ার 2/3 n টু দি পাওয়ার 2/3 কেটে যাবে। তাহলে কি থাকবে পড়ে? 64 টু দি পাওয়ার 2/3 মাইনাস 1 ইকুয়ালস টু ক্যাপিটাল 64 টু দি পাওয়ার 2/3 কত? 4 স্কয়ার মানে 16। তাহলে t এর মান কত হচ্ছে? 16 মাইনাস 1 15 ঘন্টা। কত আছে অ্যান্সার? 15 ঘন্টায় জীবাণু সংখ্যা 64 ঘন্টা। ঠিক আছে, বোঝা যাচ্ছে?
আর কি প্রবলেম? 21 এবার 21 কারা করেছিস? 21 x এককের মোট ব্যয় y যদি সামগ্রিক প্রান্তিক ব্যয় তার গড় ব্যয়ের সমান হয় তবে প্রমাণ করতে হবে যে গড় ব্যয়টা ধ্রুবক। বেশ, আচ্ছা প্রান্তিক ব্যয় আমরা কিভাবে লিখি? অঙ্কটা খুবই সহজ, শুধুমাত্র লেখাটা পড়ে আর আগের দিন যা ডিসকাশন হয়েছে সেই অনুযায়ী কনসেপ্টটা করতে হবে। ঠিক আছে, শুধু অঙ্কটাকে সি দিয়ে করবি না, যেহেতু ওরা ওয়াই বলে দিয়েছে, সি এর জায়গায় ওয়াই, ঠিক আছে? একদম পারফেক্ট আছে। হ্যাঁ একদম ঠিক আছে, একদমই ঠিক আছে। শুধু একদম স্টার্টিং থেকে অঙ্কটাকে সি এর জায়গায় ওয়াই দিয়ে হচ্ছে, ঠিক আছে? একদম স্টার্টিং, ঠিক আছে। কি বলছে দেখ একবার, তাকে বলে দিই। মোট ব্যয় ওয়াই যদি প্রান্তিক ব্যয়, আচ্ছা প্রান্তিক ব্যয় আমরা কি দিয়ে লিখি? ডিসি বাই ডিএক্স। কিন্তু এখানে ব্যয়টা কত বলেছে? সি কি বলেছে? ওরা কত বলেছে? ওয়াই বলেছে। তাহলে আমরা ডিসি বাই ডিএক্স কেন লিখবো? কি লিখবো? প্রান্তিক ব্যয় ইকুয়ালস টু ডিওয়াই বাই ডিএক্স লিখবো, ঠিক আছে? সেটা কার সমান বলেছে দেখ? প্রান্তিক ব্যয় গড় ব্যয়ের সমান। গড় ব্যয় কিভাবে লিখি? শুধু সি বাই এক্স, শুধু সি বাই এক্স। তাহলে সি এর জায়গায় কি লিখবো? আবার ওয়াই লিখবো। তাহলে প্র্যাকটিক্যালি কি হচ্ছে? ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু ওয়াই বাই এক্স হচ্ছে না? হ্যাঁ কি না? ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু ওয়াই বাই এক্স হচ্ছে। তাহলে প্র্যাকটিক্যালি কি দাঁড়াচ্ছে? ডিওয়াই বাই ওয়াই ইকুয়ালস টু ডিএক্স বাই এক্স। বোথ সাইড ইন্টিগ্রেট করে দিই। তাহলে log y ইকুয়ালস টু log x প্লাস কি লিখবো? log c। আলটিমেটলি y ইকুয়ালস টু কি cx হচ্ছে? y ইকুয়ালস টু cx হচ্ছে। তাহলে y বাই x কত হবে? c হবে। y বাই x বলতে কাকে বোঝায়? গড় ব্যয়কে বোঝায়, সেটাই চেয়েছে দেখ। গড় ব্যয়ের মান ধ্রুবক, এটাই প্রমাণ করব। এটাই হলো আমাদের। সুতরাং গড় ব্যয়ের মান ধ্রুবক।